উফ, কখন থেকে ট্রেনে বসে আছি আর ট্রেনটাও হয়েছে এমন, ছাড়তেই চাইছে না। ধীরে ধীরে সব লোকজন ফাঁকা হয়ে যাচ্ছে আর বাইরে বৃষ্টিটাও বাড়ছে। রতন কোথায় গেল কি জানি। এই বৃষ্টির মধ্যে অন্ধকার ট্রেনে থাকা যায় নাকি? এই বলে তরুণীমা কান থেকে হেডফোন খুলে চারিদিকে তাকিয়ে দেখতে থাকে, কিন্তু সে দেখে যে সন্ধ্যা নেমে এসেছে আর স্টেশন চত্বর একেবারে ফাঁকা। আর সবেমাত্র ট্রেনের মধ্যে তার ঘুম ভাঙে আর সে চাইলেও নিজের স্বামী রতনকে খুঁজে পায় না। ধীরে ধীরে বাইরে বৃষ্টির পরিমাণও বাড়তে থাকে। এরকম ট্রেন ফাঁকা থাকায় তরুণীমা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। এই ট্রেনটা এখানে এরকম থেমে গেছে, তার মানে কি এটাই শেষ স্টেশন? আমাকে কি ট্রেনেই থাকতে হবে? আমি আমার স্বামীকে হারিয়ে ফেললাম, কিন্তু এটা কি করে সম্ভব? আমি আধ ঘন্টা ঘুমালাম না, তার মধ্যে ট্রেন ফাঁকা হয়ে গেল আর আমার স্বামীও চলে গেল। এভাবে তরুণীমা ভয় পেয়ে স্টেশনে নেমে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে চারিদিকে লোকজনকে খুঁজতে থাকে, কিন্তু টিকিট কাউন্টার থেকে শুরু করে স্টেশন মাস্টারের সমস্ত ঘর ফাঁকা। কারণ সেই জায়গাটি একটু গ্রাম্য প্রকৃতির হওয়ায় সেখানে সন্ধ্যা নামতে না নামতেই স্টেশন একেবারে ফাঁকা হয়ে যায়। সেই সাথে তরুণীমা ট্রেন চালকদেরও খুঁজে পায় না। এমন সময় বৃষ্টির মধ্যে ট্রেন ঘরে থাকা ছাড়া তরুণীমার কাছে আর কোনো উপায় থাকে না। আসলে আজ থেকে কিছুদিন আগে রতন, চলো না এই বৃষ্টির মধ্যে আমরা একটু পাহাড়ে ঘুরে আসি। ট্রেনে করে পাহাড়ে ঘুরতে যাব, বাইরে ঝুমঝুম করে বৃষ্টি পড়বে, কত আনন্দ হবে বলো তো। প্লিজ চলো না, আমরা একসঙ্গে ঘুরতে যাই। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই বর্ষার মধ্যে ট্রেনে করে কি ঘুরতে যায় নাকি? বাইরে দেখছো না এখন কত ট্রেন অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে। সুতরাং আমি বর্ষার মধ্যে ট্রেনে করে কোথাও ঘুরতে যাব না। আমি তোমার কথা শুনতে চাই না। আর এই বর্ষার মধ্যে আমি ট্রেনে করে ঘুরতে যাব, কারণ ট্রেনে করে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আমি বৃষ্টি এনজয় করে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুরতে যেতে চাই। এভাবেই তরুণীমা বৃষ্টির মধ্যে ট্রেনে করে ঘুরতে যাওয়ার জন্য জেদ করে। আর রতনেরও কিছু করার থাকে না, তাই রতন তাড়াতাড়ি তার বউয়ের আদেশ মতো ঘুরতে যাওয়ার টিকিট কেটে ফেলে। ট্রেনের টিকিট কাটা হয়ে গেলে তরুণীমার আনন্দের আর কোনো সীমানা থাকে না। সে তাড়াতাড়ি নিজেদের ব্যাগপত্র গোছাতে শুরু করে দেয়। কি মজা, আমরা ট্রেন চেপে ঘুরতে যাব। আর একটা কাজ করি, আমার নতুন হেডফোনটা ব্যাগে ভরে নি। এই হেডফোনের দারুণ আওয়াজ, বিটটা দারুণ সুন্দর, কানের মধ্যে দুম দুম করে গান বাজবে আর বাইরে ঝুমঝুম করে বৃষ্টি, সাথে ট্রেনের টুনটুন শব্দ। উফ, কম্বিনেশনটা জাস্ট অসাধারণ। এইভাবে তরুণীমা নিজের নতুন হেডফোন ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয় আর তারা ঘুরতে যাবে বলে বৃষ্টির মধ্যে একটা ক্যাব গাড়ি বুক করে স্টেশন চত্বরে পৌঁছে যায়। কিন্তু সেদিন ভয়াবহ বৃষ্টি হওয়ায় ট্রেন কিছুটা লেট থাকে। এমন সময় রতন এবং তরুণীমা দুজনে ট্রেনে উঠে পড়ে। আর দুজনে যখন পাশাপাশি বসে থাকে তখন, উফ, এই ট্রেনটা ছাড়তে এত লেট হচ্ছে কেন? সেই বাড়ি থেকে কখন খেয়ে এসেছি, আমার খিদে পেয়ে যাচ্ছে রতন। আর এখন ট্রেন ছাড়তে মনে হয় দেরি আছে। তুমি যাও, আমার জন্য খাবার নিয়ে এসো। আরে বাইরে কি বিশাল বৃষ্টি হচ্ছে দেখেছো? এই বৃষ্টির মধ্যে আমি ট্রেনের ঘর ছেড়ে কোথাও বেরোবো না, কেননা স্টেশনে ভালো করে ছাওয়া নেই আর আমি বৃষ্টিতে পুরো ভিজে যাবো। আরে আমার কাছে ছাতা আছে, তুমি ছাতা নিয়ে দোকানে যাও আর আমার জন্য খাবার কিনে নিয়ে এসো। আমি আসার সময় দেখেছি স্টেশনে গরম গরম মোগলাই বিক্রি হচ্ছে, আমার ভীষণ মোগলাই খেতে ইচ্ছে করছে। আর পারলে কিন্তু আমার জন্য কটা চিপসের প্যাকেটও নিয়ে এসো, কেমন? এই শুনে রতন তার বউয়ের দেওয়া ছাতা মাথায় দিয়ে গরম গরম মোগলাই এবং চিপস আনার জন্য ট্রেন থেকে নেমে পড়ে। আর তরুণীমা কানে হেডফোন দিয়ে জোরে জোরে গান শুনতে শুরু করে দেয়। এভাবেই বেশ কিছুক্ষণ কাটে। আর রতন কিছুক্ষণ পর খাবার নিয়ে এসে তার বউকে ডাকাডাকি করে, কিন্তু তরুণীমা কিছুই শুনতে পায় না। আমি কতবার বলেছি যে এরকম কানে হেডফোন লাগিয়ে জোরে জোরে গান শুনবে না, তবুও তুমি আমার কথা শুনবে না, তাই তো? আর আমি এখন যা বলছি কিছুই শুনতে পাচ্ছে না। আমার আর ভালো লাগে না। কোথায় বাড়িতে থেকে গরম গরম খিচুড়ি খাবো তা না, এখন আমাকে ট্রেনের মধ্যে বসে থাকতে হচ্ছে। এই বলে রতন তার বউয়ের কানের হেডফোনে জোরে টান দেয় আর গান বন্ধ হয়ে গেলে তরুণীমা ধরফর করে উঠে বসে। উফ, তুমি কি ভাবছো আমি তোমার কথা শুনতে পাচ্ছি না? আমি সব শুনতে পেয়েছি। আর গান শুনছি মানে কি আমি কালা হয়ে গেছি? যাই হোক, দাও আমার মোগলাই আর চিপস গুলো দাও। এই বলে তারা স্বামী স্ত্রী দুজনে মিলে গরম গরম মোগলাই খায়। এমন সময় ট্রেন হুইসেল দিয়ে যাত্রাপথে রওনা দেয়। ফলে তরুণীমার মন একেবারে আনন্দে নেচে ওঠে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর ট্রেনের মধ্যে বৃষ্টির ছাট আসছে। এর থেকে আনন্দের ব্যাপার তরুণীমার কাছে আর কিছু হতে পারে না। তাদের মোগলাই খাওয়া হয়ে গেলে তরুণীমা সব চিপসের প্যাকেটগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখে আর দুজনে মিলে ট্রেনের জানালা দিয়ে বাইরের বৃষ্টি এনজয় করতে থাকে। সেই ট্রেনে যাত্রীর সংখ্যা খুব একটা বেশি ছিল না, ফলে সকলেই বেশ আরাম করে জার্নি করে। এমন সময়
চলো এবার আমরা ঘুমিয়ে পড়ি, কারণ কালকে সারাদিনের জার্নি আছে আর কালকে কিন্তু ভালোই বৃষ্টির সম্ভাবনা, তাই আমাদেরকে ঠিকঠাক ভাবে ট্রেনে দিন কাটাতে হবে। আর কালকে সন্ধ্যাবেলা আমরা ট্রেন থেকে নামবো। আচ্ছা ঠিক আছে। এই বলে স্বামী স্ত্রী দুজনে মিলে ট্রেনের কামরার মধ্যে ঘুমিয়ে পড়ি। আর এভাবে বৃষ্টির মধ্যে একটা দিন তাদের ট্রেন ঘরেই কাটে। আর পরের দিন সকালে আবার দুজনে মিলে মজা করে নিজেদের ট্রেন জার্নি উপভোগ করতে শুরু করে। কিন্তু সমস্যা হয় সন্ধ্যাবেলা যখন ট্রেন থেকে নামার সময় হয়। তারা যখন ট্রেন থেকে নামবে এমন সময় ট্রেনে এক স্বামী স্ত্রীর জুটি উঠে আসে। আর সেই মহিলার শাড়ি জামা কাপড় একেবারেই তরুণীমার মতোই দেখতে হয়। ওই দেখো তরুণীমা, ওই মহিলাটাকে একেবারে তোমার মতো দেখতে লাগছে, আর শাড়িটা পরেছে পুরো তোমার মতো। আমি তো এক ঝটকে চিনতেই পারিনি, আমার মনে হচ্ছিল যেন তুমিই দাঁড়িয়ে আছো। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, একেবারে আমার মতো দেখতে। তাই বলে তুমি আবার আমার বদলে ওনাকে মন দিয়ে বসো না যেন। আর দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। যাক বাঁচা গেছে, এতক্ষণ ধরে ট্রেনে আমরা একাই ছিলাম, এখন তাহলে আরো দুজন যাত্রী উঠেছে, দেখে ভালোই লাগছে। এভাবেই তারা দুজনেই গল্প করতে থাকে। আর তরুণীমা একটা সময় নিজের চুল এলো করে ছেড়ে দেয় আর কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনতে শুরু করে। আর তরুণীমা চুল ছেড়ে দেওয়ার কারণে তার কানে যে ব্লুটুথ হেডফোন আছে সেটা রতন দেখতে পায় না। এর ফলে এক ভয়ঙ্কর রকমের সমস্যা হয়ে দাঁড়ায়। ট্রেন যখন গন্তব্যস্থলে পৌঁছায় সেই সময় তরুণীমা কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। আর রতন যখন বাথরুম থেকে বাইরে আসে। এই তরুণীমা, তুমি দরজার দিকে পেছন করে দাঁড়িয়ে আছো কেন? এই তো এখনই তুমি ঘুমাচ্ছিলে, ভালো হয়েছে তোমার ঘুম ভেঙে গেছে। দেখেছো বাইরে গিয়ে বৃষ্টি পড়ছে, তুমি সব ব্যাগ গুছিয়ে নিয়ে চলে এসেছো। চলো আমরা নেমে পড়ি, কারণ এরপর কিন্তু রাত হয়ে যাবে আর স্টেশন থেকে অনেক দূরে হেঁটে গিয়ে তারপর গাড়ি ধরতে হবে, আর আমরা কোনো গাড়ি পাবো না। এই বলে রতন সেই মহিলার হাত ধরে ট্রেন থেকে নেমে পড়ে। কিন্তু আসল সমস্যা হয় সেই মহিলাটি বোবা ছিল, সে কোনো রকম ভাবে কথা বলতে পারতো না। আর রতন কিছুতেই সেই মহিলার হাত ছাড়তে চায় না। রতন সেই মহিলাকে নিজের বউ মনে করে ট্রেন থেকে নেমে পড়ে। একই বাইরে বৃষ্টি পড়ে আর তার উপর রতন সেই মহিলার হাত ধরে অনেক দূর পর্যন্ত হেঁটে চলে যায়। অন্যদিকে তরুণীমার যখন ঘুম ভাঙে তখন স্টেশন একেবারে ফাঁকা হয়ে আসে আর বাইরে বৃষ্টিপাতের পরিমাণ আরো বেড়ে যায়। আমি কি জ্বালাতনে পড়লাম, এবার আমি এই ট্রেন ঘরে একা একা কিভাবে থাকবো? চারিদিকে কোনো লোক নেই, দেখে মনে হচ্ছে এক্ষুনি ভূত আমাকে ধরতে আসবে। সারা রাত আমি কিছুতেই এরকম স্টেশনে ট্রেনের মধ্যে থাকতে পারবো না। রতন তুমি কোথায় গেলে? আর এখান থেকে ট্যাক্সি স্ট্যান্ড প্রায় আধ ঘন্টা মতো হেঁটে যেতে হবে। এত রাত্রিবেলা বৃষ্টির মধ্যে আমি একা কিভাবে হেঁটে যাব? এই বলে তরুণীমা ভয়ের চোটে আবার ট্রেনের মধ্যে উঠে পড়ে। আর তার ভীষণ পরিমাণে খিদে পাওয়ায় সে নিজের ব্যাগ থেকে চিপসের প্যাকেট বের করে খেতে শুরু করে। কিন্তু তার কাছে জল খাওয়ার মতো কোনো জলও থাকে না, তাই সে কি করবে বুঝে উঠতে পারে না। আমি কেন যে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে গেলাম কি জানি। আজকে যদি গান না শুনতাম তাহলে আমি বুঝতে পারতাম এটাই শেষ স্টেশন, আর আমার ঘুমও ভেঙে যেত। ট্রেনের মধ্যে একটাও যাত্রী নেই, একটা আলো পর্যন্ত জ্বলছে না। এখানে যদি আমার কিছু হয়ে যায় তাহলে কি হবে? হে ঈশ্বর, তুমি আমাকে রক্ষা করো। এভাবেই দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা কাটে আর রাত আরো জোরালো হতে শুরু করে। চারিদিকে মানব শূন্য হওয়ায় এবং ঝমঝম করে বৃষ্টি পড়ায় তরুণীমার বুক ধুকপুক ধুকপুক করতে থাকে। আর সে যখন ঠিক করে ট্রেন থেকে নেমে চিৎকার করে লোকজনের কাছে সাহায্য চাইবে, এমন সময় সে শুনতে পায় পাশের কামরায় কারা যেন ফিসফিস করে কথা বলছে। এর ফলে তরুণীমার হৃদস্পন্দন যেন আরো বেড়ে যায়, যেন মনে হয় তার কানের মধ্যে জোরে জোরে কেউ হাতুড়ি পেটাতে শুরু করেছে। মনে হচ্ছে এই ট্রেনের পাশের বগিতে কেউ আছে, কিন্তু কারা? একটু কাছে গিয়ে কথাগুলো শুনি তো, দেখি ওরা যদি আমার হেল্প করতে পারে। আমাকে যে করেই হোক এখান থেকে বেরোতেই হবে। এই বলে তরুণীমা সেই ট্রেনের পাশের কামরায় কান পেতে কথা শোনার চেষ্টা করে। এর ফলে তরুণীমার কান একেবারে গরম হয়ে যায়, কারণ পাশের কামরায় বসেছিল এলাকার 2 বদমাইশ বিল্টু এবং সন্টু। আর তাদের কথা শুনে তরুণীমা প্রচন্ড পরিমাণে ঘাবড়ে যায়। আর বলিস না সন্তু, রোজ এই ট্রেনের কামরায় রাত্রেবেলা একা একা মদ খেতে ভালো লাগছে না। যদি সাথে কোনো মেয়ে থাকতো তাহলে জীবনটা একেবারে জিঙ্গালালা হয়ে যেত। তোর কাছে কোনো মেয়ের সন্ধান আছে নাকি? হ্যাঁ সন্ধান তো আছে বলতে পারিস, কিন্তু তুই যে একাই বদমাইশি করবি তা কিন্তু হবে না, আমাকেও বদমাইশি করার সুযোগ দিতে হবে। আর এখান থেকে কিছুটা দূরে যে ধানের ক্ষেত আছে না, ওই ক্ষেত মালিকের মেয়েটাকে হেব্বি সুন্দরী দেখতে, আর এই সময় রোজ পড়াশোনা করে ফেরে, সাথে বাবাও থাকে না। চল চল মালটাকে গিয়ে তুলে নিয়ে আসি। ও তুই চম্পার কথা বলছিস? ওর উপর আমার অনেকদিন ধরেই নজর আছে, তাহলে তুই যা তুলে নিয়ে আই, আমি এখানে অপেক্ষা করছি। আজকে ওকে আর জ্যান্ত ছাড়বো না। আর স্টেশন চত্বরে রাত্রেবেলা কেউ আসে না, আমরা কি অকাজ কুকাজ করবো তার কোনো প্রমাণও থাকবে না।
বিল্টুর কথা শুনে সন্টু জোরে জোরে হেসে ওঠে আর সে চম্পার সর্বনাশ করার জন্য তাকে তুলে নিয়ে আসতে চলে যায়। আর এতক্ষণ ধরে তরুণীমা সবকিছু শুনে ফেলে, কিন্তু সে যে ফোন করে পুলিশকে সব ঘটনা জানাবে তারও কোনো উপায় থাকে না, কারণ তরুণীমার ফোনের চার্জ শেষ হয়ে যায়। এমন সময় সে উকি মেরে দেখে যে বদমাইশ সন্টু একটা মেয়েকে তুলে নিয়ে আসছে, আর সেই মেয়েটা নিজেকে বাঁচানোর জন্য অমানসিক চিৎকার করছে। আর সেই মেয়েটি একেবারে বৃষ্টিতে ভিজে যায়। চারিদিকে বৃষ্টির আওয়াজ জোরালো হওয়ায় সেই মেয়েটির আর্তনাদ কেউ শুনতে পায় না। দয়া করে আমাকে ছেড়ে দাও, তোমরা এত বড় ক্ষতি করো না, কেউ থাকলে আমাকে বাঁচাও, না হলে আজকে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। দয়া করে তোমরা আমার সর্বনাশ করো না, আমি তোমাদের কি ক্ষতি করেছি? সন্টু চম্পার কোনো কথা শুনতে চায় না। সন্টু জোর করে চম্পাকে নিয়ে ট্রেনের মধ্যে উঠে পড়ে, আর সেখানে বিল্টু আগে থেকেই উপস্থিত থাকে। আর তারা যখন মেয়েটির সঙ্গে অসভ্যতামি করতে যাবে তখন তরুণীমা নিজের বুকের মধ্যে অসম্ভব সাহসিকতা অনুভব করে। ভাগ্যিস আমি সবসময় আমার ব্যাগে একটা বড় ছুরি আর লঙ্কার গুঁড়ো রেখে দিই। আজকে এই দিয়ে আমি এই দুটো বদমাইশকে জব্দ করব, মেয়েদের সর্বনাশ করা বের করে দেব। ভাগ্যিস ঈশ্বর আমাকে এই বৃষ্টির মধ্যে ট্রেন ঘরে আটকে দিয়েছিলেন, এটাই ওনার সংকেত, না হলে এই মেয়েটার আজকে সর্বনাশ হয়ে যেত। আমি যে করেই হোক মানুষ হিসেবে আমার দায়িত্ব পালন করব, আমি মেয়েটাকে বাঁচাবো। অন্যদিকে তরুণীমার স্বামী ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত গিয়ে বুঝতে পারে যে সে নিজের বউয়ের বদলে অন্য বউয়ের হাত ধরে নিয়ে চলে এসেছে। আর সেই মহিলা কথা বলতে না পারায় সেই মহিলাও প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে থাকে। এর ফলে রতন তখনই তরুণীমাকে খোঁজার জন্য আবার স্টেশনের দিকে দৌড়াতে শুরু করে। আর অন্যদিকে তরুণীমা চম্পাকে বাঁচানোর জন্য এগিয়ে যায়। তরুণীমাকে দেখে বিল্টু এবং সন্টু দুজনেই অবাক হয়ে যায়। আর তারা তরুণীমাকে মারতে যাবে এমন সময় তরুণীমা তাদের দিকে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেয় আর চাকু দিয়ে তাদের দুজনকে আঘাত করতে শুরু করে। তবে রে বদমাইশ, স্টেশনে ফাঁকা ট্রেন পেয়ে তোরা একটা মেয়ের জীবন সর্বনাশ করে দিবি, আর আমি তোদেরকে ছেড়ে দেব? আজকে আমি তোদেরকে বাপের নাম মনে করিয়ে দেব, আর নিজের হাতে আমি তোদেরকে শাস্তি দেব, যাতে কোনোদিনও তোরা কোনো মেয়ে সর্বনাশ করতে না পারিস। এই বলে তরুণীমা যখন তাদেরকে বেশি করে আঘাত করতে যাবে তখন রতন সেখানে চলে আসে। আর নিজের স্বামীকে দেখা মাত্র তরুণীমার বুকের বল আরো বেড়ে যায়। অন্যদিকে চম্পা কাঁদতে কাঁদতে নিজের সঙ্গে হওয়ার নির্মম ঘটনা বলতে শুরু করে। এর ফলে রতনও ভীষণ পরিমাণে ক্ষুব্ধ হয়ে ওঠে। আর তখন তারা সবাই মিলে সন্টু এবং বিল্টুকে বেধড়ক পেটায়। তাদের দুজনকে তারা এমন মার মারে যে তাদের জন্ম জন্মান্তরের মতো শিক্ষা হয়ে যায়। আর এভাবেই তরুণীমা এবং রতন চম্পার প্রাণ বাঁচায়। রতন তখনই পুলিশকে ফোন করে সব ঘটনা জানায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ এসে বিল্টু এবং সন্টুকে ধরে নিয়ে চলে যায়। সরি ম্যাডাম, আমাদের এখানে এরকম মানসিকতার পরিচয় কেউ দেয় না। আপনি একটা মেয়ের প্রাণ বাঁচিয়েছেন, তাই জন্য আপনাকে আমাদের সরকারের তরফ থেকে পুরস্কার দেওয়া হবে। ভাগ্যিস আজকে রাত্রেবেলা আপনি এই ট্রেন ঘরে আটকে পড়েছিলেন, তা না হলে সর্বনাশ হয়ে যেত। এভাবে বৃষ্টির মধ্যে ট্রেন ঘরে থাকার ফলে তরুণীমা একটা মেয়ের প্রাণ বাঁচাতে সক্ষম হয়। আর এর ফলে সরকারের পক্ষ থেকে তরুণীমাকে পুরস্কার দেওয়া হয়। এই সোনালি, আমাকে একটু এক বাটি চিনি দেবে গো? দেখো না, চিনি শেষ হয়ে গেছে, আমার একটুও খেয়াল ছিল না। আরে এক বাটি কেন, আমি তো তোমাকে এক বালতি চিনি দেব। তুমি খুব ভালো সময় আমার বাড়িতে এসেছো, এখন আমি খুব খুশি। এই দেখো, এই সোনার নেকলেসটা কেমন লাগছে বলো তো? 2 ভরি ওজনের সোনার নেকলেস, আমার গলায় নিশ্চয়ই খুব সুন্দর লাগছে। সোনালির গলায় অত সুন্দর নেকলেস দেখে প্রিয়াঙ্কা একেবারে আকাশ থেকে পড়ে। সে হা করে সোনালির নেকলেসের দিকেই তাকিয়ে থাকে। ও মাই গড, এই নেকলেসটা তো দারুণ দেখতে। কে বানিয়ে দিল এটা? কি সুন্দর লাগছে। কে আবার বানিয়ে দেবে? আমার বর বানিয়ে দিয়েছে, তবে ডিজাইনটা আমার পছন্দ মতোই বানিয়েছে। ডিজাইনটা খুবই ইউনিক, তাই না বলো? কিন্তু সোনালি, তুমি তোমার বরকে পটালে কি করে বলো তো? তোমার বর তোমাকে এত সহজে 2 ভরি ওজনের সোনার নেকলেস বানিয়ে দিল? সত্যি বলো তো, তুমি কি জাদুটনা করেছো বরের উপর? কি করেছি তেমন কিছু না। প্রথমে সোনার নেকলেসটা নেওয়ার জন্য 2 দিন প্রচন্ড পরিমাণে ঝগড়া করেছি। 2 দিন রান্না বান্নার ক্ষেত্রে ধর্মঘট করেছি, মানে 2 দিন আমার বাড়িতে রান্না বান্না পুরোপুরি বন্ধ ছিল। আর ওই 2 দিন আমি পুরোপুরি উপোসও করেছি। সেই সাথে 4 দিন আমার মুখটাও পুরোপুরি বন্ধ ছিল, মানে 4 দিন আমি আমার বরের সঙ্গে কোনো কথাই বলিনি। এসব দেখেই আমার বর আমাকে সোনার নেকলেসটা কিনে দিয়েছে। ও মাই গড, তোমার মাথায় কিন্তু দারুণ আইডিয়া। যাই বলো না কেন, তোমাকে দেখে যতটা বোকা মনে হয় তুমি কিন্তু অতটাও বোকা নও, তুমি খুবই চালাক। আচ্ছা, আমি এবার আসি, হ্যাঁ? এই বলে প্রিয়াঙ্কা বাড়ির দিকে হাঁটতে শুরু করে।
আরে আরে, চিনিটা তো নিয়ে যাও। আরে চিনি নিতে এসে চিনি না নিয়েই তো বাড়ি চলে গেল। ও বুঝেছি, চিনি নেওয়ার বাহানায় নিশ্চয়ই আমার বাড়ির খবর নিতে এসেছিল। ওদিকে প্রিয়াঙ্কা তার বরকে পটানোর জন্য, অর্থাৎ তার বরকে খুশি করে সোনার নেকলেস আদায় করার জন্য নানান রকমের সুস্বাদু খাবার রান্না করা শুরু করে দেয়। সন্ধ্যাবেলা চন্দন বাড়িতে এলে প্রিয়াঙ্কা তার সামনে একের পর এক বিভিন্ন রকমের সুস্বাদু খাবারের আইটেম সাজিয়ে দেয়। এই দেখে চন্দন খুবই খুশি হয়। সে আরো বেশি খুশি হয় প্রিয়াঙ্কার হাতের খাবারগুলো টেস্ট করে দেখার পর, কারণ সেগুলো খেতে খুবই সুস্বাদু ছিল। কি ব্যাপার বলো তো প্রিয়াঙ্কা, আজকে তুমি আমার পছন্দের মতো এত ভালো ভালো খাবার রান্না করেছো, তাও আবার এত টেস্টি খাবার। আজকে হঠাৎ করে এত ভালো ভালো খাবার রান্না করেছো, কোন খুশিতে বলো তো? আর এমনিও তোমাকে দেখে আজকে অনেক খুশি মনে হচ্ছে, কি ব্যাপার? আরে বোকা, তোমার মাথায় তো দেখছি কোনোই বুদ্ধি নেই। তুমি এটাও জানো না বউ কখন নিজের স্বামীকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়ায়? যখন বউয়ের নিজের বরের কাছ থেকে ভালো কোনো জিনিস চাওয়ার থাকে তখনই তো বউর এরকম করে। আচ্ছা তাই নাকি? তাহলে কি চাই তোমার, বলো দেখি। আমাকে একটা সোনার নেকলেস বানিয়ে দিতে হবে, তাও আবার 4 ভরি ওজনের। কবে দেবে তাহলে? প্রিয়াঙ্কার মুখে এমন কথা শুনে চন্দনের গলা থেকে খাবার আর কিছুতেই নিচে নামতে চায় না। সেই সাথে চন্দন তার মুখে খাবারেরও কোনো রকমের স্বাদ পায় না। 4 ভরি ওজনের নেকলেস আমি তোমাকে কিভাবে কিনে দেবো প্রিয়াঙ্কা? তবে হ্যাঁ, তুমি যখন আমার কাছে আবদার করেইছো, তখন আমি তোমাকে 2 ভরি ওজনের সোনার নেকলেস নিশ্চয়ই তৈরি করে দিতে পারবো। তবুও তার জন্য তোমাকে অন্তত 2 মাস অপেক্ষা তো করতেই হবে। না, কিছুতেই না। আমার 4 ভরি ওজনেরই সোনার নেকলেস চাই। আচ্ছা তুমি কি চাও বলো তো? আমাদের প্রতিবেশীর সামনে আমার মান সম্মান যাতে সব ডুবে যায়। তুমি জানো সোনালীকে ওর বর 2 ভরি ওজনের সোনার নেকলেস কিনে দিয়েছে, আর এখন আমাকে 4 ভরি ওজনের সোনার নেকলেস তোমাকে কিনে দিতেই হবে, না হলে ওর কাছে আমার তো নাকটাই কেটে যাবে। আরে বাবা, আমারও তো একটা স্ট্যাটাস আছে। আরে আচ্ছা, মুশকিল তো। সোনালী নেকলেস কিনেছে বলে তোমাকেও কি ওর নকল করতে হবে নাকি? এটা কোনো কথা হলো? শোনো, 4 ভরি ওজনের সোনার নেকলেস আমি তোমাকে কিছুতেই কিনে দিতে পারবো না, কারণ আমার বাড়িতে টাকার গাছ লাগানো নেই। আমি অফিসে যাচ্ছি, পুরো মুডটাই নষ্ট করে দিল একেবারে। এই বলে চন্দন সেখান থেকে চলে যায়। চন্দনের কথাগুলো শুনে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে মনে মনে ভাবে, বুঝেছি, এত সহজে আমার বরের কাছ থেকে আমি কিছুই আদায় করতে পারবো না। আমাকেও এখন সোনালীর টিপসগুলো কাজে লাগাতে হবে। সোনালী মনে মনে এসবই ভাবতে থাকে। রাত্রিবেলা চন্দন বাড়িতে ফিরে এলে সোনালী তাকে কোনো খাবারই খেতে দেয় না, আর সেই সাথে চন্দনের সঙ্গে সে 2 ঘন্টা ধরে তুমুল ঝগড়ায় মেতে থাকে। এভাবে সে বাড়িতে 2 দিন রান্না খাওয়া পুরোপুরি ভাবে বন্ধ রাখে। এর ফলে চন্দনকে না খেয়ে অফিসে যেতে হয়, আর অফিস থেকে বাড়িতে এসেও না খেয়ে থাকতে হয়। আচ্ছা, এই নাটকটা কতদিন চলবে তোমার? 2 দিন তো হয়ে গেল বাড়িতে রান্না বান্না কিছুই করছো না, কিছু খাচ্ছও না। আমি তো তবুও বাইরে থেকে খাবার খেয়ে নিচ্ছি, কিন্তু তুমি তো একটা দানা পানিও মুখে দিচ্ছ না। এইভাবে না খেয়ে থাকলে তোমার শরীর তো খারাপ করবে। কি হলো, কোনো কথা বলছো না যে? আবারও কি নতুন নাটক শুরু করলে নাকি? প্রিয়াঙ্কা চন্দনের কথাকে পুরোপুরিভাবে ইগনোর করে। সে চুপচাপ অন্যদিকে তাকিয়েই বসে থাকে। চন্দনের কোনো কথার উত্তরে সে একটা টু শব্দও করে না। এভাবেই দেখতে দেখতে 2-3 দিন কাটে। চন্দন খুব ভালো মতোই বুঝতে পারে সে যতদিন না প্রিয়াঙ্কাকে সোনার নেকলেস কিনে দেবে ততদিন প্রিয়াঙ্কা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে না। তাই চন্দন একদিন অফিস থেকে বাড়ি ফেরার সময় প্রিয়াঙ্কার জন্য সোনার নেকলেস নিয়েই বাড়িতে ফেরে। এই নাও, আমি তোমার জন্য সোনার নেকলেস কিনে এনেছি, তাও আবার 4 ভরি ওজনের। এবার তোমার শান্তি হয়েছে তো? আশা করছি এবার তুমি আমার সঙ্গে কথা বলবে। চন্দনের হাতে সোনার নেকলেস দেখে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে খুশি হয়। সোনার নেকলেসটা হাতে নিয়ে সে আনন্দে লাফিয়ে ওঠে। ও মাই গড, আমি তো খুশিতে মরেই যাব। তুমি সত্যি সত্যি আমার জন্য সোনার নেকলেস কিনে এনেছো? সত্যি তুমি খুবই ভালো। আমাকে এত ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা চন্দন, তুমি আমাকে সোনার নেকলেসটা নিজের হাতে পরিয়ে দাও তো। কি হলো, তাড়াতাড়ি পরিয়ে দাও। এই শুনে চন্দন প্রিয়াঙ্কার গলায় সোনার নেকলেসটা পরিয়ে দেয়, আর প্রিয়াঙ্কা নিজেকে আয়নায় দেখে খুবই খুশি হতে থাকে। আচ্ছা নাও, এবার অনেক হয়েছে, এবার রান্না বান্না করো। 5 দিন তো হয়ে গেল বাড়ির কোনো খাবারই খেলাম না। যাও যাও, তাড়াতাড়ি এবার রান্না করো। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি এত সুন্দর নেকলেস আমাকে গিফট করলে, এটা সোনালীকে না দেখালে হয়? তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই বলে প্রিয়াঙ্কা সেই নেকলেসটা নিয়ে সোজা সোনালীদের বাড়িতে চলে যায়। তবে প্রিয়াঙ্কা সেখানে খালি হাতে যায় না, সে সঙ্গে করে মিষ্টির প্যাকেটও নিয়ে যায়। এই নাও সোনালী, মিষ্টি মুখ করো, তাড়াতাড়ি হা করো দেখি। আরে কি ভাবছো, আমি তোমাকে মিষ্টি মুখ করাতে কেন এসেছি? আমার গলার দিকে একবার তাকিয়ে দেখো তো। আমার বর আমাকে সোনার নেকলেস গিফট করেছে, তাও আবার 4 ভরি ওজনের। কেমন হয়েছে বলো তো? বাবা,
4 ভরি দেখতে তো ভালোই লাগছে, তবে খাঁটি সোনা বলে কিন্তু মনে হচ্ছে না। তোমার বর সত্যি তোমাকে সোনার নেকলেস কিনে দিয়েছে তো, নাকি সিটি গোল্ড এনে দিয়েছে আবার দেখো? এই আমার বর কিন্তু মোটেও ওরকম নয়, এটা একেবারে খাঁটি সোনা, এতে কোনো সন্দেহ নেই। আমার বর আমাকে এত ভালোবাসে, তাই ওর কাছে এগুলো কোনো ব্যাপার নয়। আর তাছাড়া আমি যখন যেটা চাই ও সহজেই আমাকে দিয়ে দেয়, আমাকে তো বেশি পরিশ্রমও করতে হয় না তোমার মতো। আচ্ছা আমি এবার আসি, হ্যাঁ। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায়। বাবা কত ঢং, আমার বর আমাকে কত ভালোবাসে আমি খুব ভালো মতোই জানি। সোনার নেকলেসটা নেওয়ার জন্য তুমি কত কাণ্ড ঘটিয়েছো। আমাকে নকল না করলে ওর বুঝি পেটের ভাত হজমই হয় না, শয়তান মেয়ে ছেলে একেবারে। এরকম ভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন আবার সোনালি মিষ্টির প্যাকেট নিয়ে প্রিয়াঙ্কাদের বাড়িতে এসে উপস্থিত হয়। এই নাও প্রিয়াঙ্কা, মিষ্টি মুখ করো। আসলে আমরা নতুন এলইডি টিভি কিনেছি। শুধু এলইডি টিভি বললে ভুল হবে, আমরা অনেক বড় এলইডি টিভি কিনেছি। আমাদের হলরুমে টিভিটা লাগানোর পর একেবারে সিনেমা হলের মতো ফিলিংস আসছে। আমাদের বাড়িটা তো এবার সিনেমা হল হয়ে গেছে। নাও নাও, তুমি মিষ্টি খাও, দাঁড়িয়ে আছো কেন? ও মাই গড, তার মানে তোমরা এবার বাড়িতে বসেই সিনেমা হলের মজা নিতে পারবে, তাই তো? যাক, শুনে খুব খুশি হলাম। আর আমি এই মিষ্টিটা খেতে পারবো না গো, কারণ আমি এখন ডায়েটে আছি। আমি জানি তো, মনে মনে এখন তোমার খুবই হিংসা হচ্ছে, আর আমি তো এটাই চাই তুমি আমাকে দেখে জ্বলে পুড়ে একেবারে ছারখার হয়ে যাও। তুমি যত জ্বলবে আমি তোমাকে ততই জ্বালানোর চেষ্টা করব। অন্যদিকে প্রিয়াঙ্কার মাথায় এবার সোনালির মতোই বড় এলইডি টিভি কেনার ভূত চেপে বসে। সে শুধুমাত্র চন্দনের বাড়ি ফেরার জন্য অপেক্ষা করতে থাকে। চন্দন বাড়িতে ফিরে এলেই প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে চন্দনের কাছে ছুটে যায়। চন্দন, আমার একটা বড় এলইডি টিভি দরকার। আমাদের ঘরে এলইডি টিভিটা কত ছোট আর কত পুরানো হয়ে গেছে। এই টিভিতে কোনো কিছু দেখে একদমই মজা লাগছে না। তুমি আমার জন্য একটা বড় এলইডি টিভি কিনে এনে দাও না। কেন, বাড়িতে তো এলইডি টিভি আছে, তারপরে তোমার আবার নতুন বড় এলইডি টিভি লাগবে কেন? টিভি ছোট হোক আর বড় হোক একই জিনিস তো দেখা যাবে, নাকি বড় টিভিতে তুমি আলাদা কিছু দেখতে পাবে? আরে তুমি জানো সোনালির বড়কে কত বড় এলইডি টিভি কিনে দিয়েছে? এত বড় এলইডি টিভি কিনে দিয়েছে যে ওদের বাড়িতে রাখার মতো জায়গা ধরছে না। ওদের বাড়িটা এবার একদম সিনেমা হল হয়ে গেছে। আমার এবার ওদের থেকে বড় এলইডি টিভি চাই চাই চাই। দেখো প্রিয়াঙ্কা, এইভাবে প্রতিবেশীদের নকল করা তুমি বন্ধ করো। কাউকে কখনোই নকল করা উচিত নয়। তুমি চুপ করো। তাই বলে কি আমার কোনো মান সম্মান নেই? ওই সোনালি কি আমাদের থেকে বেশি বড় লোক, নাকি তুমি ওর বরের থেকে কম টাকা ইনকাম করো? আমাকেও তো দেখাতে হবে যে আমরাও যথেষ্ট বড় লোক, না হলে সারা পাড়ার লোকের কাছে গিয়ে ও আমার নামে বদনাম করবে। তুমি আমাকে টিভি কিনে দেবে, হ্যাঁ কিনা বলো? এভাবেই প্রিয়াঙ্কা আবার ঝগড়া শুরু করলে চন্দনের মাথা খারাপ হয়ে যায়। শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা জেদের কাছে চন্দনকে আবার হার মানতে হয় এবং সে প্রিয়াঙ্কার জন্য একটা বড় এলইডি টিভি কিনে নিয়ে আসে। এরকম ভাবে প্রিয়াঙ্কা সোনালীকে নকল করে খুবই আনন্দ উপভোগ করে। একদিন সোনালী প্রিয়াঙ্কাকে নিজের বাড়িতে ডেকে বলে, এই দেখো প্রিয়াঙ্কা, বলটি কাকিমার মেয়ের বিয়েতে যাব বলে আমি আজকেই শপিং করে এনেছি। তোমাদেরকেও তো নিমন্ত্রণ করেছে, তাই না? এই দেখো, আমি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য এই সুন্দর বেনারসি শাড়িটা কিনেছি। এই শাড়িটার দাম কত জানো? 20,000 টাকা। শুধু তাই নয়, এই দেখো, এই শাড়িটার সঙ্গে পরার জন্য আমি এই হাই হিল জুতোটাও কিনেছি। কেমন হয়েছে বলো? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। কিন্তু শাড়িটা আরেকটু ভালো হতে পারতো। তুমি যদি আরেকটু বেশি রেঞ্জের দিকে যেতে, মানে এই ধরো 30,000 টাকা 40,000 টাকার দিকে যেতে, তাহলে কিন্তু তুমি আরো ভালো শাড়ি পেয়ে যেতে। আমি তো আমার বরকে বলেই রেখেছি কালকে আমাকে শপিং এ নিয়ে যেতে। আচ্ছা আমি এবার আসি, কেমন? এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কা এবার শপিং করার জন্য একেবারে পাগল হয়ে ওঠে। কিন্তু এবার চন্দন তাকে আর কিছুতেই শপিং করার জন্য টাকা দিতে চায় না। আর সেই জন্য প্রিয়াঙ্কা চন্দনের এটিএম কার্ড চুরি করে টাকা তুলে নেয়। আর সেই টাকা দিয়ে সে নিজের জন্য দামি দামি শাড়ি এবং লেটেস্ট হাই হিল জুতা কেনে। এর ফলে চন্দন প্রিয়াঙ্কার উপর খুবই রেগে যায়, কিন্তু প্রিয়াঙ্কার তাতে কিছুই যায় আসে না। কয়েকদিন পর প্রিয়াঙ্কা তার কেনা শাড়ি এবং লেটেস্ট হাই হিল জুতা পরে বিয়ে বাড়িতে চলে যায়। আমি জানি আমাকে দেখতে দারুণ সুন্দর লাগছে। আমার এই হাই হিল দেখে সোনালী একেবারে জ্বলে পুড়ে মরেই যাচ্ছে। এরকম হাই হিল তো এই বিয়ে বাড়িতে আমি ছাড়া কেউই পরে আসেনি, শুধুমাত্র আমি একাই পরে এসেছি। উফ, আমার তো নিজেকে হিরোইন বলে মনে হচ্ছে। মনে মনে এসব ভেবেই প্রিয়াঙ্কা হিরোইনদের মতো করে হাঁটতে থাকে। কিন্তু হঠাৎ করেই সে পা মচকে পড়ে যায়। এর ফলে সে পায়ে প্রচন্ড পরিমাণে আঘাত পায়।
প্রিয়াঙ্কাকে পড়ে যেতে দেখে চন্দন তাড়াতাড়ি করে প্রিয়াঙ্কার কাছে আসে, কিন্তু তখন বিয়ে বাড়িতে উপস্থিত প্রিয়াঙ্কার প্রতিবেশীরা তাকে দেখে হো হো করে হাসতে থাকে। তবে চন্দন আর দেরি না করে প্রিয়াঙ্কাকে হাসপাতালে নিয়ে যায়। প্রিয়াঙ্কার পা ফ্র্যাকচার হয়ে যাওয়ায় ডাক্তারবাবু প্রিয়াঙ্কার পায়ে প্লাস্টার করে দেয়। দেখুন, আপনি কিন্তু 3 মাস পর্যন্ত কোনো রকমের হাই হিল জুতা পরতে পারবেন না, আপনার পায়ে ফ্র্যাকচার হয়েছে। না না ডাক্তারবাবু, হিল জুতা পরা তো দূরের কথা, আমি তো এখন কোনো স্লিপার্সও পরতে চাই না। ওরে বাবা গো, আমার শিক্ষা হয়ে গেছে। কিন্তু তোমার প্রতিবেশী সোনালি যদি তোমাকে দেখানোর জন্য হাই হিল জুতা পরে বা অন্য কিছু পরে, তখন তুমি কি করবে? আরে বাবা, ও পাহাড়ে উঠলেও আমি ওর দেখা দেখি ছাদে ওঠারও চেষ্টা করব না। আমি আর কখনোই নকল করব না, আমার ভুল হয়ে গেছে। ওরে বাবা, আমার পায়ে কি ব্যথা করছে।